আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি, ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করবে চীন। মোমেন ওয়াং ই ফোনালাপ। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি, রাজধানীতে জলজট ভোগান্তি, সারা দেশে জনজীবন বিপর্যস্ত। নিয়ন্ত্রণে আসছে না চাল ও আলুর বাজার, সিন্ডিকেট ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। মুক্তিযোদ্ধা তালিকায় সংশোধনী আসছে, অন্তর্ভুক্ত করা হবে বাদ পড়াদের, চলছে যাচাই বাছাই। মহাসপ্তমীতে ঢাক শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির মণ্ডপ, মহামারী থেকে রক্ষায় ভক্তদের প্রার্থনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার একুশে সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে ট্রাম্প বাইডেন উত্তাপহীন বিতর্ক, জনমত জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর লক্ষ্যে ত্রিপাক্ষিক বৈঠক করতে চায় চীন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সাথে ফোনালাপে কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, মিয়ানমারের সাধারণ নির্বাচন শেষে ত্রিপাক্ষিক আলোচনার প্রক্রিয়া শুরু করার প্রস্তাব করেছে চীন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 25শে আগস্ট 2017 রাখাইনে নিরস্ত্র রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুন দেয়াসহ মানবতা বিরোধী অপরাধযোগ্য। সীমান্ত খুলে দিয়ে বিপন্ন রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। 34টি ক্যাম্পে 11 লাখ রোহিঙ্গার আশ্রয়। 3 বছর পার হয়েছে, এখনও দেশে ফিরতে পারেনি রোহিঙ্গারা। 2 দফা ভেস্তে গেছে প্রত্যাবর্ষণ প্রক্রিয়া। এই ইস্যু গড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত। এই সংকটের সমাধানে এগিয়ে এসেছে চীন। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, মিয়ানমারের সাধারণ নির্বাচনের পর প্রথম রাষ্ট্রদূত পর্যায়ে, পরে বাংলাদেশ, চীন, মিয়ানমারের মন্ত্রী পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেবে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সাথে টেলিফোনে একথা জানান। রোহিঙ্গা প্রত্যাবর্ষণের বিষয়ে ঢাকায় প্রথম পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের গুরুত্বারোপ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। দেরিতে হলেও এই অগ্রগতিকে ভালো লক্ষণ বলছেন বিশ্লেষকরা। তাদের মত, দ্বিপাক্ষিক না রেখে আগেই এই সমস্যার সুরাহা খুঁজতে একে বহুপাক্ষিক করার প্রয়োজন ছিল। বাইলেটারাল ইস্যু হিসেবে যখন নিয়েছে, তখন প্রথম দিকে যে ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান, ওআইসি যারা এগিয়ে এসেছিলেন, তাদের এখন এগিয়ে আসার জায়গাটা সংকুচিত হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শুরুতেই বাংলাদেশের একটা মাল্টিল্যাটারাল কেস হিসেবে এটাকে গ্রহণ করা উচিত ছিল। তাহলে আর বাংলাদেশকে একা এটা বোঝা বহন করতে হতো না। সামনের দিনগুলোতে এ লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার পরামর্শ এই বিশ্লেষকের। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। রাজধানীর বেশ কিছু সড়কে জলজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপের প্রভাবে উপকূলে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সমুদ্র বন্দরগুলোতে 4 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলজটের। শুক্রবার ছুটির দিন হলেও বিশেষ প্রয়োজনে বের হয়ে অনেকেই বিপাকে পড়েন। খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে। ঝড় বৃষ্টির ঠান্ডা লাগে গাড়ি চালানি যাইতেছে না, যাত্রী হওয়া যাইতেছে না। 3 ঘন্টা ধরে ঘুরতে আছে, কোনো টিপ নেই রাস্তা। এখন মালিকের জমা দেবো কিভাবে? বৃষ্টির জন্য তার অবস্থা খারাপ, কোনো কাজকাম কোনো দিকে হচ্ছে না। যাতায়াতের সমস্যা হচ্ছে, রিক্সা চালক একটু ভাড়া বেশি আবদার করে।
সকাল থেকে বৃষ্টিতে চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার সহ বেশিরভাগ নির্মাঞ্চল হাঁটুপানিতে তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কায় জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে মাইকিং করেছে জেলা প্রশাসন। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃষ্টি হচ্ছে কক্সবাজারেও। বৈরী আবহাওয়ার কারণে প্রবালদ্বীপ, সেন্ট মার্টিনে আটকে পড়েছেন 2 শতাধিক পর্যটক। তবে তারা নিরাপদে আছে বলে জানায় পুলিশ। বৃষ্টি হচ্ছে খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বরিশাল, ভোলা সহ বিভিন্ন জেলায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। শনিবার থেকে বৃষ্টি অনেকটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই নিম্নচাপের প্রভাবে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। আগামী দিন আস্তে আস্তে কমে যাবে বৃষ্টি। সমর ইসলাম, 21 টেলিভিশন। সরকারের নানান উদ্যোগেও নিয়ন্ত্রণে আসছে না চাল ও আলুর বাজার। এর জন্য বড় ব্যবসায়ী এবং আড়তদারদের উপর দায় চাপাচ্ছেন খুচরা বিক্রেতারা। তবে সবজির দাম কিছুটা কমেছে। মেহেদী হাসানের রিপোর্ট। আলুর দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে বৈঠকে খুচরা পর্যায়ে 35 টাকা কেজি নির্ধারণ করে দেয় সরকার, কিন্তু এখনও বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এজন্য আড়তদারদের দায়ী করছেন দোকানিরা। আমরা এই যে বগুড়ার আলু আনছি 34 টাকা, আমরা 40-38 মিলায় ব্যস্ত আছি। সরকারের দাম বাইন্ধে দিছে 30 টাকা, কিন্তু সব আলু 30 টাকা হয় না। বিক্রমপুরের 30 টাকা একটু নর্মাল, এটা ব্যস্ত আছে। আর বগুড়ার ডারবি মনে করেন যে রাজশাহীর আলুটি আলু ভালো, এটি 34-35 ব্যস্ত আছে। তবে আড়তে 30 টাকা কেজিতেই মিলছে আলু। আমাদের সরকার 30 টাকা দাম বাইন্ধে দিতেছে, সে আলু 30 টাকা ব্যস্ত আছি, আমাদের ব্যাপারে লস হইতেছে। এই সরকার বলে যে স্টোর থেকে 27 টাকা কিনবেন, তো স্টোর পার্টিরা এখনো 32-33 টাকা আলু ব্যস্ত আছে। এর আগে চালের দামও বেঁধে দিয়েছিল সরকার, কিন্তু বাজারে এখনো নেই তার প্রতিফলন। সরকার নির্ধারণ করে দিয়েছে, ওটা তো সব মিলেরা মানে না। এটা সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। আর যদি মেলাটা না মানে, যদি বলে যে আমরা কমে পাই না, তাহলে সরকার বাইরের থেকে আমদানি করুক। আলুর ভর্তা ডাল খেতে গেলেও তো আমাদের দুর্বিষহ অবস্থা। আলুর কেজি 50 টাকা, চালের কেজি প্রতিটা চাল প্রায় 58 টাকা 60 টাকা। বৈরী আবহাওয়ায় কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। শসা গত সপ্তাহে বেচি মনে করলেন 50 টাকা, এই সপ্তাহে মনে করলেন 40 টাকা বিক্রি করতেছে, 40-35। বেগুনও দাম কমে গেছে, বেগুন বেচতেছে 40 টাকা কেজি, ভেন্ডি 40 টাকা কেজি বেচতেছে। গত সপ্তাহে 80 টাকা, 90 টাকা, 100 টাকা পর্যন্ত বিক্রি করছে। তবে আজকে বাজারে দেখা যাচ্ছে গাজর 60 টাকা, আর টমেটো 80-90 এরকম বিক্রি হচ্ছে। মাছ, মাংস, ভোজ্য তেল সহ অন্য নিত্য পণ্যের দাম আছে আগের মতোই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাজারে সিন্ডিকেট আছে, কিন্তু সিন্ডিকেট মোকাবেলায় সরকার ব্যর্থ নয়। শিগগিরই নিত্যপণ্যের দাম কমবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, ধর্ষণ নির্যাতনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেয়া হয়নি, হবেও না। 3 নভেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে স্বাস্থ্যবিধি মেনে জেল হত্যা দিবসের আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি তাতে যোগ দেবেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর? আমি সেটাই আজকে বিএনপি মহাসচিবের কাছে জানতে চাই। বিএনপি আন্দোলনের হাক ডাক, আষাঢ়ে তর্জন গর্জনী সার কিনা। আজকে বেগম জিয়াকে মুক্ত করার জন্য এই বিএনপি এই ঢাকা মহানগরীতেও একটা বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করতে পারেনি। প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়নকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। নতুন তালিকা প্রণয়ন প্রক্রিয়ায় থাকছে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি, ভুল সংশোধন এবং বিএনপির আমলে যোগ করা প্রায় 44,000 মুক্তিযোদ্ধার কর্ম ও পরিচয় যাচাই বাছাই। এ লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খান। JU জুবাইরের রিপোর্ট। 1971 সাল বঙ্গবন্ধুর ডাকে দেশের সূর্য সন্তানরা ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। জন্ম নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। স্বাধীনতার প্রায় অর্ধ শতাব্দী পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন একটা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খান।
জানান, বিএনপি সরকারের আমলে মুক্তিযোদ্ধার তালিকায় অনৈতিকভাবে প্রায় ৪৪,০০০ নাম যুক্ত করা হয়েছে। প্রকৃত তালিকা করা আসলে এখন খুব কঠিন, কারণ ৪৯ বছর পরে এসে অনেকেই জীবিত নেই, অনেকে ভুলে গেছি। প্রকৃত মুক্তিযোদ্ধারা আসলে অনেকে বাদ পড়ে গেছিলেন, আবার অমুক্তিযোদ্ধারাও তালিকাভুক্ত হয়েছে। এটা বিশেষ করে হয়েছে খালেদা জিয়ার শাসন আমলে, এবং সেখানে তখন প্রায় ৪৪,০০০-এর মতো মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছিল। দলীয় মনোভাবের ঊর্ধ্বে থেকে সঠিক তথ্য সংগ্রহ করে তার যাচাই বাছাইয়ের পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি তালিকা প্রকাশ করা হবে বলে জানান শাহজাহান খান। ইতিমধ্যে আমরা বেশ কিছু তালিকা সংশোধন করে ফেলেছি। আগে যেমন অনৈতিক পন্থায় দলীয় দৃষ্টিভঙ্গির থেকে যে জিনিসটা করা হয়েছিল, এই সময় কিন্তু আমরা চেষ্টা করেছি যে দলীয় দৃষ্টিভঙ্গি অথবা অনৈতিকভাবে কাউকে আমরা মুক্তিযোদ্ধা করিনি, সাক্ষী প্রমাণের মাধ্যমে, এবং শুধু সাক্ষী প্রমাণ নয়, গণসাক্ষী। মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রণয়ের তথ্য সংগ্রহ শুরু হয়েছে বলেও জানান শাহজাহান খান। আমরা যাচাই বাছাই শুরু করেছি 17 সাল থেকে, এখনও যাচাই বাছাই আমরা শেষ করতে পারিনি। তাদের সকলেরই ব্যক্তিগতভাবে শুনানি নিয়েছি। জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে পূজার পিড়িতে বসেছেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা। ত্রিলোকদর্শিনীর চক্ষুদান ও নবপত্রিকা স্থাপন শেষে মায়ের পূজা হয়। এ সময় মহামারী থেকে ও মানবতার কল্যাণে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে বিশেষ প্রার্থনা করেন ভক্তরা। অপু খন্দকারের ক্যামেরায় স্মৃতি মণ্ডলের রিপোর্ট। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর কাঁসর ঘণ্টায় মুখরিত মন্দির মণ্ডপ। মহাসপ্তমীতে ভক্তদের কল্যাণ ও শান্তির আশীর্বাদ নিয়ে পূজার পিড়িতে বসেন হিমালয় নন্দিনী দুর্গা। মহাসপ্তমীর সকালে চক্ষুদানের মধ্য দিয়ে ত্রিনয়নী দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ত্রিলোকদর্শিনীর চক্ষুদানের পর স্থাপন করা হয় নবপত্রিকা। কদলী, কচু, বিল্লপত্র সহ 9টি উদ্ভিদকে শ্বেত অপরাজিতা দিয়ে দেবীর পাশে স্থাপন করা হয় নবপত্রিকা। নবপত্রিকার 9টি উদ্ভিদ দেবী দুর্গার 9টি বিশেষ রূপের প্রতীক। শাস্ত্রীয় নিয়ম মেনে ষোড়শ উপাচারে করা হয় মায়ের পূজা। এবার মা দোলায় করে এসেছেন ফল কিঞ্চিত অশুভ, বহু রকমের ভেষজ দ্রব্য অর্পণ করে মায়ের কাছে প্রার্থনা করেছি করোনার হাত থেকে আমাদের দেশ এবং জাতি এবং সারা পৃথিবীকে রক্ষা করে। পূজা শেষে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। এবারের দুর্গাপূজা সম্পূর্ণ আলাদা, অনেক নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা মাকে ডাকছি। এই মহাসপ্তমীতে আমরা সকলে আজকে মায়ের কাছে একটা প্রার্থনাই জানাচ্ছি, যাতে সকল বিশ্ববাসী সকলেই সুস্থ থাকে। এবার আর শুধু নিজের জন্যে কিংবা কাছের মানুষের জন্য প্রার্থনা নয়, বরং পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন এরকম একটা কঠিন মহামারীর সময়ে সুস্থ থাকে। মা দুর্গা, এই অসুর বিনাশিনী মা যেন কোভিড-19কে বধ করতে পারেন এবং আমাদেরকে করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারেন। করোনা পরিস্থিতিতে ভক্তদের বাসায় থেকে অঞ্জলি দেওয়ার জন্য বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে পূজার আনুষ্ঠানিকতা। মা বোধহয় আশীর্বাদ করেছেন আজকে বৃষ্টিটা দিয়ে, সুতরাং দুষ্টু ছেলেকে শাসনও তিনি করেন। আমি বলবো আজকের দিনে মা আমাদেরকে সেই শাসনটাই করছেন, তোমরা বাড়িতে বসে পুজোটি করো। উৎসবের অংশ পুরোপুরি বাদ এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে আমরা দুর্গাপূজা করছি। করোনা থেকে মুক্তির জন্য মহাসপ্তমীতে বিশেষ প্রার্থনা করা হয় মন্দির মণ্ডপে। বাঙালির চিরায়ত শারদীয় দুর্গোৎসব এবার ম্লান হয়েছে কোভিড পরিস্থিতির কারণে। ব্যক্তি চাওয়া পাওয়ার ঊর্ধ্বে মানবের কল্যাণ ও করোনা ভাইরাস থেকে মুক্ত হতে দুর্গতি নাশিনী দেবী দুর্গার কাছে নত হন ভক্তরা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সরকার অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষতার চর্চা করে বলেই সনাতন সহ অন্যান্য ধর্মাবলম্বীরা সুষ্ঠুভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারছেন। ফার্মগেটে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত সপ্তমীর পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। ভবিষ্যতেও এমন ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ জানান সম রেজাউল করিম। সনের 15 আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দেওয়া হলো সাম্প্রদায়িকতার বিষ বাষ্প বপন করে। তাদেরকে প্রশাসনে, রাজনীতিতে, সমাজে সর্বত্র সুপ্রতিষ্ঠিত করে
আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশকে ফিরে আনলেন। এবার আমাদের বিশেষ আয়োজন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ বিতর্ক। বাচালতা এড়িয়ে বিষয়ভিত্তিক কথা বলার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প আবারও বিতর্কিত মন্তব্য করলেন। বললেন, করোনার সাথে নিয়েই বাঁচতে শিখে গেছে মার্কিন নাগরিকরা। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের অভিযোগ, সরকার উদাসীন না হলে বহু মানুষের জীবন রক্ষা করা যেত। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৯টা। টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে শেষ বিতর্কে মুখোমুখি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুরুতেই করোনা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তার সরকারের ভূমিকার কথা তুলে আনেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, মার্কিনিরা করোনা নিয়েই বাঁচতে শিখেছেন। চীন এবং ইউক্রেন ইস্যুতে বিরোধী বাইডেনকে সরাসরি আক্রমণ করেন ট্রাম্প। বাইডেনকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে তদন্তের অভিযোগ তোলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। অপরদিকে অনুষ্ঠানের উপস্থাপক সাংবাদিক ক্রিস্টিন ওয়েকার জানতে চান, করোনা ইস্যুতে চীনের বিষয়ে কি ব্যবস্থা নেবেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুসারে সমাধানের পথেই হাঁটবেন তিনি। বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প কেন তার আয়করের তথ্য বিবরণী গোপন করেছেন সে বিষয়ে জানতে চান বাইডেন। জনগণের ভাগ্য নিয়ে ট্রাম্পকে না খেলার হুঁশিয়ারি দেন তিনি। ১.৫ ঘন্টার বিতর্কে কোভিড-১৯ মোকাবেলা, বর্ণবিদ্বেষ, জলবায়ু পরিবর্তন, জাতীয় নিরাপত্তা সহ ৬টি বিষয় উঠে আসে। আজহারুল ইসলাম, ২১ টেলিভিশন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। মেজর সিনহা হত্যা মামলার চার্জশিট শিগগিরই, জানালেন র্যাব মহাপরিচালক। দূর হচ্ছে জাতীয় পরিচয়পত্র পাওয়ার ভোগান্তি, বাড়িতে বসেই পাওয়া যাবে স্মার্ট কার্ড। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা রাশেদ হত্যা মামলার চার্জশিট দ্রুত দেয়া হবে, জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বিকেলে রাজধানীর রমনা কালী মন্দিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, বহুল আলোচিত এই মামলার ইতিবাচক অগ্রগতি হয়েছে। গত জুলাই মাসে কক্সবাজার টেকনাফের বাহাছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক এই সেনা কর্মকর্তা। এই ঘটনায় নিহত সিনহার বড় বোন টেকনাফ থানায় মামলা দায়ের করেন। আমরা আশা করছি যত শিগগির সম্ভব এই মামলার নিষ্পত্তি করা হবে। না, তদন্তের অগ্রগতি আছে, ইতিবাচক অগ্রগতি আছে। আমরা হয়তোবা শিগগিরই এটা নিষ্পত্তি করতে পারবো আর কি মামলা। শামসুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান কারিগর ছিলেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। স্বাধীনতার কবি শামসুর রহমানের 92 জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘর আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, শামসুর রহমান এক মানবিক প্রাণের মানুষ বলেই মানুষের প্রতি তার ভালোবাসা আর দরদ ছিল বিস্ময়কর। শামসুর রহমান তাঁর সময়ের নানাবিধ সংকট, দেশ মাতৃকা আর ভাষার প্রশ্নে কখনো আপোষ করেননি, তাই বাংলাদেশের প্রধান কবি হিসেবে অভিহিত হয়ে আসছেন। সেই সময়টিতে যে 5 জন 7 জন 40 সালের সময় 5 জন 7 জন এই কবিতার মাঠে দর্দণ্ড প্রতাপে তারা তাদের লেখনের মধ্যে যে সমাজকে প্রভাবিত করেন, তার মধ্যে কবি শামসুর রহমান একজন। গেল 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 5761। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 230তম দিনে 110টি ল্যাবে
14,119টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,586 জন। এ নিয়ে মোট শনাক্ত 3,96,413। দেশে সুস্থতার হার শতকরা 78.72 এবং মৃত্যু 1.45%। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2,963 জন, আর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 1,150 জন। ঢাকা 18 আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। উত্তরখান এলাকার মাজার মসজিদে জুম্মার নামাজ শেষে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনী প্রচারণা। নৌকাকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রেখে মাদক দুর্নীতি মুক্ত সমাজ গঠনে কাজ করবেন বলেও জানান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। সহসায় দূর হচ্ছে জাতীয় পরিচয়পত্র পাওয়ার ভোগান্তি। বাড়িতে বসেই হাতে পাবেন স্মার্ট কার্ড। রাজধানীর বাইরে এনআইডি প্রত্যাশীদের জন্য থাকছে গুচ্ছ সুবিধা। সাভার ধামরায় ঘুরে এসে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার, ছবি তুলেছেন মুস্তাফিজুর রহমান। ঢাকার সাভার উপজেলার রহিমপুর গ্রামের শিফা মাতবর জাতীয় পরিচয়পত্রে নাম পরিবর্তনের আবেদন করেছিলেন বছর 3 আগে। এতদিন পর মিলেছে সমাধান। এনআইডিতে আগে ঝামেলা ছিল, আমরা কাগজপত্র জমা দিতাম যখন আমরা ঠিকভাবে পাইতাম না, এবং 21 টেলিভিশনকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হতে সম্ভব হয়েছে। আগে 3 বছর 4 বছর লাগতো আমরা যখন প্রথম অ্যাপ্লাই করতাম, গেলে আমাদের ওরকমভাবে মূল্যায়ন করা হতো না। এখন ইউটিউবের রিপোর্টের পরে এখন আমাদের অনেকটাই মূল্যায়ন করে। ধামরাই এলাকার এনআইডি সমস্যা নিয়ে কিছুদিন আগে প্রতিবেদন প্রচার করে 21 টেলিভিশন। 3 বছর 4 বছর 5 বছর যে ভোগান্তিতে আমরা পোষাতাম, কিছুদিন আগে যেই 21 টেলিভিশন আমাদের এখানে একটা রিপোর্ট করে গেছে, রিপোর্ট করাতে আমাদের অনেকটা সফল আমরা পেয়েছি। জাতীয় পরিচয়পত্রের সমস্যা উতরাতে স্থানীয় জনপ্রতিনিধিরাও কাজ করছেন। আগে তো এই জিনিসটা বোঝা যেত না, এই খবর নিতে হতো যে কবে আইডি কার্ড আসবে না আসবে। এটা কিন্তু এখন নাম পরিবর্তন বা এইগুলো যে হয়রানিগুলি ছিল, এই হয়রানিগুলো এখন আর নেই। সহজেই একটা ভোটার আইডি কার্ড পাওয়া বা আপনার সমস্ত কিছু একটা সামনে এখন পাওয়া সম্ভব। মহাপরিচালক বলছেন সারা দেশে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত হবে বছর শেষে। আপনার 10 ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং, আপনার চোখের যে আইরিশ সেটা, এবং থার্ড হলো যে আপনার ফেসিয়াল রিকগনিশন, ফোর্থ হলো আপনার ইউনিক আইডি নাম্বার। এই 4টা দিয়ে একটা ব্যক্তিকে চিহ্নিত করা হবে, এবং সে ব্যক্তি যে নাম ধারণই করুক ইট ইজ ইম্যাটেরিয়াল। সুতরাং আমাদের 11 কোটি লোককে সার্ভিস দিচ্ছি, সেই সাথে 137টা মেইন অর্গানাইজেশনকে সাপোর্ট দিচ্ছি। কাজ ত্বরান্বিত করতে নতুন জনবল নিয়োগের কথাও বলেন এনআইডির মহাপরিচালক। সময়ের সঙ্গে সঙ্গেই পাল্টে যাচ্ছে এনআইডি প্রার্থীদের কষ্টের চিত্র। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। মঙ্গলকে বরণ করে শেষ হলো কঠিন চিবরদান অনুষ্ঠান। গৌতম বুদ্ধের বাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 4,19 লাখ, প্রাণহানি 11,42,000। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। অকুশল ও পাপকে বারণ, কুশল ও মঙ্গলকে বরণ এবং বর্ষাবাসের পরিসমাপ্তি ঘটিয়ে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান অনুষ্ঠান। রাজধানীর বাড্ডার বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ভিক্ষুদের হাতে চিবর তুলে দেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, কোনো অপশক্তি দেশে সম্প্রীতির বন্ধন নষ্ট করতে পারবে না। মফিউর রহমানের রিপোর্ট। আষাঢ়ী পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ভিক্ষুরা গৌতম বুদ্ধের নির্দেশিত বিনয় কর্মের মাধ্যমে বর্ষাবাস বা বর্ষাব্রত অধিষ্ঠান গ্রহণ করেন। আষাঢ়ী থেকে আশ্বিনী পূর্ণিমা, এই 3 মাসকে বৌদ্ধ পরিভাষায় বলা হয় বর্ষাবাস। প্রবারণা পূর্ণিমা দিবসে ভিক্ষুদের বিনয় কর্মের মাধ্যমে ত্রৈমাসিক বর্ষাবাসের পরিসমাপ্তি ঘটে। আর ত্রৈমাসিক বর্ষাবাস হল বৌদ্ধদের আত্মশুদ্ধি এবং সংযমের মাস, যা
এই কঠিন চিবরদান অনুষ্ঠানের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। রাজধানীর বাড্ডা বৌদ্ধবিহারে ভিক্ষুদের হাতে চিবর তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এর আগে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, প্রায় 2500 বছর পরও গৌতম বুদ্ধের বাণী সমানভাবে কার্যকর। তার নির্দেশিত পথে চললে সমাজে হানাহানি থাকতো না বলেও মনে করেন তিনি। সারা দেশে এই দিনটি প্রতিপালিত হচ্ছে। এই দান অনুষ্ঠান জাতীয় বুদ্ধ সম্মেলন সকলের মধ্যে গড়ে তোলে ঐক্য, সংহতি, সৌহার্দ্য ও সম্প্রীতি। আমি মনে করি সারা পৃথিবীর মানুষের কল্যাণের কথা চিন্তা করেই গৌতম বুদ্ধ তিনি তার আদর্শ প্রচার করেছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি মহল বারবার চেষ্টা করেছে, তবে সরকারের ঐকান্তিক চেষ্টায় তারা সফল হয়নি বলেও জানান তিনি। সাংবিধানিক অধিকার থেকে বাংলাদেশের মানুষ বারবার বঞ্চিত হয়েছে। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের সকল সম্প্রদায়ের মানুষকে সাংবিধানিক অধিকার আজকে দিয়ে যাচ্ছেন। গৌতম বুদ্ধের বাণী সবার মাঝে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান বক্তারা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। রংপুরের মাহিগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকানোর ঘটনায় বৃদ্ধ শ্রমিক মহির উদ্দিন মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুধবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে আরেক শ্রমিক রশিদুল ফিড মিলের মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে মারা যান মহির। এই ঘটনায় তার স্ত্রী আলিয়া বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের পর স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোলিং মিলে লোহা গলানোর কারখানায় বিস্ফোরণে দগ্ধ 2 শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দগ্ধ আরও 4 জন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল অ্যান্ড রিরোলিং মিলে বিস্ফোরণ হয়। এই ঘটনায় দগ্ধ 6 জনকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিজানুর রহমান ও ফাহিম। অন্য 4 জন হলেন আবু সিদ্দিক, রাজু মিয়া, শাকিল ও রফিক মিয়া। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা 5 দিন বন্ধ থাকছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। আজ থেকে এই কার্যক্রম বন্ধ থাকবে, তবে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। স্থলবন্দর CNF এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3 দিনের সরকারি ছুটির সাথে সাপ্তাহিক ছুটি রোববার ও বাংলাদেশের শুক্রবার থাকায় 5 দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধবার থেকে আবারও কার্যক্রম যথারীতি শুরু হবে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি, ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করবে চীন, মোমেন ওয়াং-ই ফোনালাপ। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি, রাজধানীতে জলজট ভোগান্তি, সারা দেশে জনজীবন বিপর্যস্ত। নিয়ন্ত্রণে আসছে না চাল ও আলুর বাজার, সিন্ডিকেট ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। মুক্তিযোদ্ধা তালিকায় সংশোধনী আসছে, অন্তর্ভুক্ত করা হবে বাদপড়াদের, চলছে যাচাই বাছাই। মহা সপ্তমীতে ঢাক শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির মণ্ডপ, মহামারী থেকে রক্ষায় ভক্তদের প্রার্থনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।